आज আমরা দেখব যে ক্লাস 12 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 4 ম্যাথমেটিক্স সেমিস্টার 4 এর যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে আমরা একটু জেনে নেব। এর সিলেবাস এবং কোন টপিক থেকে কত নাম্বার আছে সেগুলো আমরা একটু জেনে নেব। তো এই সেমিস্টার 4 এ যেটা ইউনিট 1 যেখানে আছে ইউনিট 1 এর ইউনিট 1 এখানে আছে ভেক্টর অ্যান্ড 3-ডাইমেনশনাল জিওমেট্রি। তো এর মধ্যে 1 নম্বর ভেক্টর। এই ভেক্টরস আছে, ভেক্টরস এখান থেকে থাকবে 5 নম্বর, এখান থেকে থাকবে 5 মার্কস। আর 2 নম্বর 3-ডাইমেনশনাল জিওমেট্রি। থ্রি-ডাইমেনশনাল জিওমেট্রি এখান থেকে থাকবে 10 মার্কস, এখানে থাকবে 10 মার্কস। তাহলে ইউনিট 1 যেটা আছে এখানে থেকে আমাদের টোটাল থাকবে 15 মার্কস। এই 15 মার্কসের মধ্যে 5 মার্কস হচ্ছে ভেক্টরস এবং 10 মার্কস, এই 10 মার্কস হচ্ছে 3-ডাইমেনশনাল জিওমেট্রি থেকে। এরপর আমরা দেখব যে ইউনিট 2 তে কি আছে। এই ইউনিট 2 এখানেতেই সব থেকে বেশি নাম্বার আছে। ইউনিট 2 এখানে টোটাল আছে 20 মার্কসের, টোটাল এটা হচ্ছে 20 মার্কস। তো এই ইউনিট 2টা হচ্ছে এখানে হচ্ছে ক্যালকুলাস। ইউনিট 2টা আছে এখানে ক্যালকুলাস, এটা হচ্ছে ক্যালকুলাসের পার্ট। তো এই ক্যালকুলাসের মধ্যে আমরা সেমিস্টার 3-তে আমরা সব ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা পড়ে নিয়েছি, অর্থাৎ সেখানে ছিল ডেরিভেটিভ এবং তার যে প্রয়োগ, যেমন ছিল বর্ধিষ্ণু অপেক্ষক, ক্ষয়িষ্ণু অপেক্ষক, চরম মান, অবম মান, অন্তর্কলজের তাৎপর্য বা ব্যাখ্যা, এসবগুলো ছিল। আর এই ইউনিট 2-তে আছে ক্যালকুলাসের ইন্টেগ্রাল পার্টস, ইন্টেগ্রাল এবং তার অ্যাপ্লিকেশন, এগুলো এখানে আছে। এবং তার সঙ্গে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে 1 নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টেগ্রালসগুলো আছে, অর্থাৎ ইন্টিগ্রেশনগুলো, তার যে বিভিন্ন পদ্ধতি ইন্টিগ্রেশন করার সেইগুলো। ইন্টেগ্রালস, এই ইন্টেগ্রালস থেকে আছে টোটাল হচ্ছে 9 মার্কস, এটা হচ্ছে 9 মার্কস। তারপর নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস। application of
ইন্টিগ্রালস। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস এখান থেকে আছে 6 মার্কস। আর এর তৃতীয় যে পার্ট আছে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অর্থাৎ অবকল সমীকরণ, একে বলে অবকল সমীকরণ। তো এই অবকল সমীকরণ এখান থেকে আছে 5 মার্কস। তো এই হলো ইউনিট 2 এর যে সিলেবাস আছে সেটা। এরপর ইউনিট 3 বলবো আমরা। ইউনিট 3, এই ইউনিট 3-তে আছে মোট 5 মার্কস। ইউনিট 3-তে থাকবে 5 মার্কস। ইউনিট 3 এখানে আছে টোটাল 5 মার্কস। এটা হলো 5 মার্কস। তো এই 5 মার্কসে একটাই চ্যাপ্টার আছে এখানে, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। সেটাকে বলে লিনিয়ার প্রোগ্রামিং। এই লিনিয়ার প্রোগ্রামিং বা একে বলা হয় এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি বলে এটাকে, এলপিপি। তো এখানেই এইটাতে 5 মার্কস আছে। তাহলে ইউনিট 1 যেটা, ইউনিট 1 এর টোটাল, ইউনিট 1 এখানে হচ্ছে 15 মার্কস। ইউনিট 2, ইউনিট 2 যেটা, ইউনিট 2 এটাই আছে 20 মার্কস। আর ইউনিট 3, ইউনিট 3 এটাই হচ্ছে 5 মার্কস। টোটাল হচ্ছে 40 মার্কস। এই 40 মার্কস হচ্ছে টোটাল সিলেবাস। এরপর আমরা দেখব এই যে টোটাল 40 মার্কস আছে, সেই 40 মার্কসের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কোশ্চেন আসবে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো শর্ট কোশ্চেন, কতগুলো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে, সেগুলো আমরা দেখব। তো প্রথমে এখানে ভেক্টরস যেটা ছিল, ভেক্টরসে আমরা জানি টোটাল 5 মার্কস আছে। এর আগে দেখলাম ভেক্টরসে টোটাল 5 মার্কস আছে। তো সেই 5 মার্কসের মধ্যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, খুব শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা, 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে, কিন্তু এখানে কোনো অল্টারনেটিভ থাকবে না, নো অল্টারনেটিভ এটা। অর্থাৎ এখানে একটাই থাকবে, সেটাকেই করতে হবে, এখানে কোনো বিকল্প প্রশ্ন নেই। আর 3 মার্কসের একটা কোশ্চেন থাকবে, তার সঙ্গে একটা অল্টারনেটিভ অর্থাৎ একটা বিকল্প থাকবে। 2 মার্কসের জন্য কোনো অল্টারনেটিভ নেই, আর 3 মার্কসের যেটা আছে তার সঙ্গে একটা অল্টারনেটিভ থাকবে। এই টোটাল হচ্ছে 5 মার্কস। এরপর 3 ডাইমেনশনাল জিওমেট্রি যেটা ছিল, 3 ডাইমেনশনাল জিওমেট্রি, এখানে আমরা জানি টোটাল 10 মার্কস আছে। তো সেই 10 মার্কসের মধ্যে একটা থাকবে 2 মার্কসের কোশ্চেন, তার সঙ্গে একটা অল্টারনেটিভ থাকবে অর্থাৎ বিকল্প একটা কোশ্চেন থাকবে। আর 4 মার্কসের কোশ্চেন থাকবে দুটো 4 মার্কসের কোশ্চেন থাকবে,
এবং তার সঙ্গে একটা অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ এখানে তিনটের মধ্যে দুটো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানে টোটাল মার্কস হচ্ছে 10। এরপর ইন্টেগ্রালস যেটা ছিল, ইন্টেগ্রালস অর্থাৎ এটা হচ্ছে ইউনিট 3-তে, সেখানে টোটাল মার্কস হচ্ছে 9। তো সেই টোটাল 9 মার্কসের মধ্যে একটা থাকবে শর্ট অ্যান্সার টাইপের 2 মার্কসের কোয়েশ্চেন, যাতে কোনো অল্টারনেটিভ নেই, এখানে কোনো অল্টারনেটিভ নেই, অর্থাৎ একটাই থাকবে এবং সেই একটাই উত্তর করতে হবে। আর এখানে ডেসক্রিপটিভ টাইপের দুটো কোয়েশ্চেন, এখানে একটা 3 মার্কসের থাকবে, এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ নেই, 3 মার্কসের সঙ্গে কোনো অল্টারনেটিভ থাকবে না, কিন্তু 4 মার্কসের সঙ্গে একটা অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকবে, এখানে নো অল্টারনেটিভ, এটা নো অল্টারনেটিভ। তাহলে এখানে টোটাল হচ্ছে 2, 3 এবং 4, টোটাল 9 মার্কস। এরপর আছে অ্যাপ্লিকেশন অফ ইন্টেগ্রালস। অ্যাপ্লিকেশন অফ ইন্টেগ্রালসের টোটাল মার্কস হচ্ছে 6। তো সেই 6 মার্কসের মধ্যে একটা থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। তো এখানে 1 অল্টারনেটিভ থাকবে, একটা অল্টারনেটিভ থাকবে, আর এখানে 4 নম্বরের একটা কোশ্চেন থাকবে, যেটা কিন্তু কোনো বিকল্প এখানে থাকবে না, একটাই থাকবে এবং সেটাকে অ্যান্সার করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস, তার জন্য টোটাল মার্কস হচ্ছে 6। এরপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনস যেটা ছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এখানে টোটাল আছে 5 মার্কস। সেই 5 মার্কসের মধ্যে একটা 2 মার্কসের থাকবে, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের একটা থাকবে, যার কোনো বিকল্প থাকবে না, এখানে কোনো বিকল্প নেই। আর 3 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে এবং সঙ্গে একটা অল্টারনেটিভ থাকবে, একটা বিকল্প কোয়েশ্চেন থাকবে, এখানে টোটাল হচ্ছে 5 মার্কস। এরপরে লিনিয়ার প্রোগ্রামিং যেটা ছিল, লিনিয়ার প্রোগ্রামিং, এখানে 2 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের একটা কোয়েশ্চেন থাকবে এবং সঙ্গে একটা বিকল্প থাকবে, বিকল্প কোয়েশ্চেন একটা থাকবে। আর 3 মার্কসের একটা থাকবে, কিন্তু তার সঙ্গে কোনো বিকল্প কোয়েশ্চেন নেই, এটা হচ্ছে টোটাল 5 মার্কসের। লিনিয়ার প্রোগ্রামিংয়ে হচ্ছে টোটাল 5 মার্কসের। তাহলে এখানে এই যে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আছে, এটা টোটাল হবে 12। এখানে 2, এখানে 6, 2 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে 12 মার্কসের। আর এখানে এই মার্কসগুলো হচ্ছে, এটা হচ্ছে 8, তারপর একটা আছে 3 এবং 4, 3 আছে, 4 আছে, তারপর এখানে একটা 4, এখানে 3, এখানে 3। তো এই টোটাল হচ্ছে এখানে 28। এখানে হচ্ছে এখানে একটা 3 আছে, 3, 8, 11, আর এখানে 7, তাহলে 18, 22, 25 আর 28, তাহলে এই 12 আর এখানে 28, এই টোটাল মার্কস হচ্ছে 40। এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন বা এখানে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে, মার্কস ডিস্ট্রিবিউশন এটা। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু জানলে সেভাবে প্র্যাকটিস করা সুবিধা হবে।